সালটা 2002। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। যে দল জিতবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে, আর যে দল হারবে তাদেরকে ব্যাগ গুছিয়ে দেশে ফিরে আসতে হবে। বন্ধুরা, হাই ভোল্টেজ এই ম্যাচে ভারতের হয়ে অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সন পলক টস করতে মাঠে নামলেন। ভাগ্যদেবী প্রসন্নই ছিলেন। টসে জিতলেন সৌরভ গাঙ্গুলি এবং ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল। এবার ভারতীয় ব্যাটসম্যানদের সামনে চ্যালেঞ্জ, বিশ্বের সবথেকে মারাত্মক বোলিং আক্রমণকে প্রতিহত করে দক্ষিণ আফ্রিকার সামনে একটা চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিতে হবে। মাঠে উন্মুখ হয়ে আছেন দর্শকরা, আর 130 কোটির ভারতবর্ষ প্রতীক্ষা করছে ভারত কি পারবে। বন্ধুরা, তারপর ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে এমন এক কাণ্ড ঘটালো যা ক্রিকেটের ক্যানভাসে ভারতীয় ক্রিকেটের সম্পূর্ণ ডাইমেনশনটাই চিরকালের জন্য পুরোপুরি বদলে দিল। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি 2002 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকার ক্লাসিক রূপকথা। বন্ধুরা, ভারতের হয়ে সেদিন ওপেনিং করতে মাঠে নামলেন কিংবদন্তি বীরেন্দ্র সেহবাগ এবং অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে বল করার জন্য প্রস্তুত ভয়ঙ্কর শন পোলক। পোলকের প্রথম দুটি বল বীরেন্দ্র সেহবাগ দেখে শুনে সাবধানে খেললেন, কিন্তু তৃতীয় বলেই বীরেন্দ্র সেহবাগ সপাটে ব্যাট ঘোরালেন এবং বল সোজা সীমানার বাইরে, ইনিংসের প্রথম বাউন্ডারি। এরপর 3 নম্বর ওভারে সন পলক যখন আবার বোলিং করতে এলেন, বীরেন্দ্র সেহবাগ আরও একবার পোলকের বলে অফসাইডে দুর্দান্ত একটা চার মারলেন। বীরেন্দ্র সেহবাগ শন পলককে টার্গেট করে নেমেছিলেন, তাই পঞ্চম ওভারে সন পলক আবার যখন বল করতে এলেন, ঝলসে উঠল সেহবাগের ব্যাট, দুর্দান্ত স্ট্রেট ড্রাইভ এবং বল সোজা সীমানা পার। বন্ধুরা, সেহবাগের এই আগ্রাসী মেজাজ দেখে সবাই মনে মনে ভাবছিলেন, আজ যদি বীরেন্দ্র সেহবাগ 20-30 ওভার টিকে যান তাহলে ভারতীয় ক্রিকেট দল আফ্রিকার সামনে একটা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে। ষষ্ঠ ওভারের 3 নম্বর বলটিতে প্রথমবারের জন্য হাত খুললেন সৌরভ গাঙ্গুলি এবং ওই ম্যাচে এটাই ছিল সৌরভের প্রথম চার। কিন্তু দুই ভারতীয় ব্যাটসম্যানকে দেখে যখন মনে হচ্ছিল তারা ক্রিজের মধ্যে সেট হয়ে গিয়েছেন, ঠিক তখনই বড় শট খেলতে গিয়ে ডোনাল্ডের বলে ক্যাচ দিয়ে বসলেন সৌরভ গাঙ্গুলি। 42 রানের মাথায় ভারতীয় ক্রিকেট দল প্রথম উইকেটটা হারালো। মাত্র 13 রান করে প্যাভিলিয়নে ফিরে এলেন ভারতের অধিনায়ক। সৌরভের পরে সেহবাগকে সঙ্গ দিতে মাঠে নামলেন ভিভিএস লক্ষ্মণ। ক্রিজে এসেই লক্ষ্মণ দুর্দান্ত একটা কোভার ড্রাইভ মারলেন। অন্যদিকে তখনও রণংদেহী মূর্তিতে আফ্রিকান বোলারদের শাসন করে চলেছেন বীরেন্দ্র সেহবাগ। সেহবাগের প্রত্যেকটা শট আফ্রিকান বোলারদের আত্মবিশ্বাস একদম ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছিল। বীরু যেন আজ পণ করে নেমেছেন আফ্রিকান বোলারদের, তিনি আজ একাই দেখে নেবেন। বীরেন্দ্র সেহবাগ এবং ভিভিএস লক্ষ্মণ দুজনে মিলে ঝড়ের গতিতে ভারতীয় দলের রানের চাকা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলেন। 12তম ওভারের পঞ্চম বলটিতে বীরেন্দ্র সেহবাগ দুর্দান্ত এই ড্রাইভটি করে নিজের হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন। 12 ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর 1 উইকেটের বিনিময়ে 66 রান। 16তম ওভারে ভিভিএস লক্ষ্মণের দুর্দান্ত এই বাউন্ডারির সাহায্যে ভারতীয় ক্রিকেট দল 99 রানে পৌঁছে গেল এবং ওই ওভারেই ভারতীয় দল 100 রানের গণ্ডি অতিক্রম করে গেল। বীরেন্দ্র সেহবাগ এবং ভিভিএস লক্ষ্মণ ভারতীয় ক্রিকেট দলকে ধীরে ধীরে একটা সলিড ফাউন্ডেশন দিচ্ছিলেন। অন্যদিকে আফ্রিকান বোলারদের বিমর্ষ দেখাচ্ছিল, কিন্তু ঠিক তখনই 17তম ওভারে ভারতীয় ক্রিকেট দল আরও একবার বিপর্যয়ের সম্মুখীন হলো। এলান ডোনাল্ডের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ভিভিএস লক্ষ্মণ। 102 রানের মাথায় ভারতীয় ক্রিকেট দল 2 নম্বর উইকেটটা হারালো, আর এবার বীরেন্দ্র সেহবাগকে সঙ্গ দিতে মাঠে নামলেন ক্রিকেট ঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকার। বন্ধুরা, ক্রিজে এসেই তেন্ডুলকার তার স্বকীয় মেজাজে ট্রেডমার্ক স্ট্রেট ড্রাইভ মারলেন। বোলারের পাশ দিয়ে বল সোজা সীমারেখা অতিক্রম করল।
বন্ধুরা, মাস্টার ব্লাস্টারকে দেখেই মনে হচ্ছিল তিনি আজ দারুণ টাচে আছেন, কিন্তু ঠিক তখনই সবাইকে হতবাক করে দিয়ে 18তম ওভারের পঞ্চম বলে আউট হয়ে গেলেন বীরেন্দ্র সেহবাগ। জ্যাক ক্যালিসের একটা শর্ট অফ লেন্থ ডেলিভারিকে সীমানার বাইরে পাঠাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেললেন বীরেন্দ্র সেহবাগ। ব্যক্তিগত 59 রান করে ভারতীয় দলের স্কোর যখন 108 রান, প্যাভিলিয়নে ফিরে গেলেন বীরেন্দ্র সেহবাগ। হঠাৎ করেই চাপের মধ্যে ভারতীয় ক্রিকেট দল, আর ঠিক এই পরিস্থিতিতে মাঠে নামলেন মিস্টার ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড়। বন্ধুরা, এরপর সচিন এবং দ্রাবিড় সিঙ্গেল এবং ডাবলস নিয়ে ভারতীয় দলের স্কোরকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলেন। 24তম ওভারের 3 নম্বর বলটিতে তেন্ডুলকার অসাধারণ এই শটটি খেলে ভারতীয় ক্রিকেট দলকে 130 রানে পৌঁছে দিলেন। কিন্তু তেন্ডুলকার এবং দ্রাবিড় দুজনে মিলে যখন একটা পার্টনারশিপ গড়ে তুলছিলেন, ঠিক তখনই 26তম ওভারে এই ম্যাচের সব থেকে বড় অঘটন ঘটল। এই ওভারের দ্বিতীয় বলটিতে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে রান আউট হয়ে গেলেন সচিন তেন্ডুলকার। বন্ধুরা, আকাশ ভেঙে পড়ল ভারতীয় ক্রিকেট সমর্থকদের মাথায়। সচিনকে আউট হতে দেখেই কোটি কোটি ভারতীয় ক্রিকেট সমর্থক মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কিন্তু ঠিক এই সময় দ্রাবিড়কে সঙ্গ দিতে মাঠে নামলেন 20 বছর বয়সী এক অকুতোভয় পাঞ্জাবি যুবক, যার নাম ছিল যুবরাজ সিং। ক্রিজে নেমেই প্রথম বলটিতে দুর্দান্ত একটা বাউন্ডারি মারলেন পাঞ্জাব কি পুত্তর যুবরাজ সিং। পরের ওভারেই রাহুল দ্রাবিড় দুর্দান্ত আরও একটি চার মেরে ভারতীয় সমর্থকদের আবারও খানিকটা অক্সিজেনের যোগান দিলেন। 27 ওভার শেষ হতে হতে ভারতীয় ক্রিকেট দল 150-এর কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু দুর্ধর্ষ আফ্রিকাকে রুখে দিতে হলে আরও বেশ কিছু রানের প্রয়োজন ছিল। এরপর যুবরাজ এবং রাহুল দ্রাবিড়ের মধ্যে একটা অসাধারণ পার্টনারশিপ বিল্ড আপ হতে শুরু করলো এবং ভারতীয় ক্রিকেট দল বাঘা বাঘা আফ্রিকান বোলারদের বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়িয়ে লড়াই করে 40 ওভার শেষে 200 রানে পৌঁছে গেল। বন্ধুরা, এই সময় মনে হচ্ছিল ভারতীয় ক্রিকেট দল হয়তোবা 300 রান পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু 41তম ওভারের পঞ্চম বলে লান্স ক্লুজনার দক্ষিণ আফ্রিকাকে আরও একবার ব্রেক থ্রু এনে দিলেন। ক্লুজনারের বলে লেগ বিফোর দ্য উইকেট আউট হয়ে গেলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট দল পঞ্চম উইকেটটা হারালো। ভারতীয় দলের শেষ ভরসা হিসেবে তখন মাঠে দাঁড়িয়ে আছেন যুবরাজ সিং এবং মোহাম্মদ কাইফ। 44তম ওভারের শেষ বলটিতে যুবরাজ সিং জ্যাক ক্যালিসের বলে দুর্দান্ত অসাধারণ এই বাউন্ডারিটি মারলেন। মাত্র 20 বছর বয়সী যুবরাজ সিংকে এমন ব্যাটিং করতে দেখে জ্যাক ক্যালিস মাঠের মধ্যেই যুবরাজকে স্লেজিং করতে শুরু করলেন। প্রতি উত্তর দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন যুবরাজ সিং। বন্ধুরা, সেদিন যুবরাজ সিং এমন একটি ইনিংস খেলেছিলেন যা আফ্রিকান বোলাররা স্বপ্নেও কখনো কল্পনা করে আসেননি যে যুবরাজ সিং এইভাবে তাদের বিপক্ষে প্রতিরোধ তৈরি করবেন। এরপর 47তম ওভারে নিজের ঐতিহাসিক হাফ সেঞ্চুরিটি কমপ্লিট করলেন যুবরাজ সিং। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ইতিহাস তৈরি করে ভারতীয় ক্রিকেট দলকে লড়াইতে টিকিয়ে রাখলেন যুবরাজ সিং। শেষমেশ 49তম ওভারে সন পলকের বলে হার্সেল গিবসের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন যুবরাজ সিং, কিন্তু ততক্ষণে ভারতীয় ক্রিকেট দলকে ফাইট করার মতো একটা জায়গায় পৌঁছে দিয়েছেন পাঞ্জাব কি পুত্তার। 62 রানের একটা ঐতিহাসিক ইনিংস খেলে ভারতীয় ক্রিকেট দলকে লড়াই করার রসদ এনে দিয়েছেন যুবরাজ সিং। বন্ধুরা, যুবরাজের পরে মোহাম্মদ কাইফ তিনিও বেশি সময় ক্রিজে টিকে থাকতে পারলেন না। ব্যক্তিগত 19 রান করে মোহাম্মদ কাইফ তিনিও আউট হয়ে গেলেন। ইনিংসের শেষের দিকটাতে আফ্রিকান বোলাররা দুর্দান্তভাবে কামব্যাক করলো এবং ভারতীয় ক্রিকেট দলকে নির্ধারিত 50 ওভারে 261 রানের মধ্যেই বেঁধে ফেলে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকাকে জিততে হলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে 262 রান সংগ্রহ করতে হবে। বন্ধুরা, আজ থেকে প্রায় 24 বছর আগে ওডিআই ক্রিকেটে 260-65 রান যথেষ্টই ফাইটিং চ্যালেঞ্জিং একটা স্কোর ছিল। তাই ভারতীয় ক্রিকেট সমর্থকরা মনে মনে আশা করছিলেন ভারতীয় ক্রিকেট দল আজ অন্তত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা শক্ত ফাইট উপহার দেবে। 262 রানের টার্গেট মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন তাদের দুই কিংবদন্তি ব্যাটসম্যান হার্সেল গিবস এবং গ্রায়েম স্মিথ। এবং ইনিংসের শুরু থেকেই দুই আফ্রিকান ব্যাটসম্যান একদম রণংদেহী মূর্তিতে একটার পর একটা চার মারছিলেন। কিন্তু 3 নম্বর ওভারে প্রেমদাসা স্টেডিয়ামে ছবি আঁকলেন যুবরাজ সিং। দুর্দান্ত অবিশ্বাস্য একটি ক্যাচ
মাত্র 14 রানের মাথায় দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম উইকেটটা হারালো সৌজন্যে যুবরাজ সিং স্মিথের পরে ক্রিজে নামলেন আরেক কিংবদন্তি জ্যাক ক্যালিস এবং তারপরেই জ্যাক ক্যালিস এবং হার্সেল গিবস দুজনে মিলে ভারতীয় বোলারদেরকে নিয়ে ছেলে খেলা করতে শুরু করলেন। একটার পর একটা বাউন্ডারি, প্রেমদাসা স্টেডিয়ামের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নিচ্ছিলেন জ্যাক ক্যালিস এবং হার্সেল গিবস। ভারতীয় বোলারদের অসহায় দেখাচ্ছিল, ক্রমাগত ব্যবধান কমে আসছিল এবং ভারতীয় ক্রিকেট সমর্থকরা ধরেই নিয়েছিলেন এই ম্যাচে আর সম্ভবত কামব্যাক করা সম্ভব হবে না। হার্সেল গিবস এবং জ্যাক ক্যালিস দুজনে মিলে একদম নিখুঁত ব্যাটিং করছিলেন। ভারতীয় ক্রিকেট দল উইকেট নেওয়ার কোনো সুযোগ তৈরি করতেই পারছিল না। ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়ে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকাকে 170 রানে পৌঁছে দিলেন। বন্ধুরা, ভারতীয় ক্রিকেট দলের থেকে ম্যাচটি প্রায় বেরিয়ে গিয়েছিল। শুধুমাত্র অলৌকিক কোনো কাণ্ড এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে আবারও কামব্যাক করাতে পারে। তাই ভারতীয় সমর্থকরা কপালে হাত দিয়ে অলৌকিক কোনো কিছুর প্রত্যাশা করছিল। হার্সেল গিবস আর জ্যাক ক্যালিসের এই জুটিকে ভাঙতে সৌরভ গাঙ্গুলি তার দলের 8 জন বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করালেন, কিন্তু জ্যাক ক্যালিস এবং হার্সেল গিবস দুজনে যেন প্রেমদাসা স্টেডিয়ামে একদম খুঁটি গেড়ে দিয়েছেন। কোনোভাবেই হার মানছিলেন না দক্ষিণ আফ্রিকার এই দুই সাহসী যোদ্ধা। কিন্তু ঠিক এই সময়ই মাঠের মধ্যে অলৌকিক এক কাণ্ড ঘটল। ভারতীয় বোলার আশিস নেহরার একটি বলে হার্সেল গিবস ভীষণভাবে চোট পেলেন এবং রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন হার্সেল গিবস। যদিও হার্সেল গিবস দক্ষিণ আফ্রিকাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার জয় ছাড়া এই ম্যাচে আর কোনো ফলাফল হতে পারে এমনটা স্বপ্নেও কেউ আশা করছিলেন না, কারণ মাত্র 70 রান দরকার, হাতে রয়েছে দক্ষিণ আফ্রিকার 9টি উইকেট। কিন্তু বন্ধুরা, চরম অনিশ্চয়তার খেলা বলা হয় ক্রিকেটকে, আর সেদিন প্রেমদাসা স্টেডিয়ামে এইরকমই এক অনিশ্চয়তার নাটক শেষমেশ অনুষ্ঠিত হতে যাচ্ছিল। হার্সেল গিবস মাঠ ছাড়ার পরেই প্রেমদাসা স্টেডিয়াম দেখল গেম চেঞ্জিং একটা অসাধারণ মুহূর্ত। যুবরাজ সিং চিতার মতো ক্ষিপ্রতায় জন্টি রোডসের একটা অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দি করলেন এবং এরপর থেকেই এই ম্যাচের ভাগ্য পুরোপুরি ভারতের দিকে ঝুঁকতে শুরু করলো। জন্টি রোডসের উইকেট হারিয়ে চাপে পড়ল দক্ষিণ আফ্রিকা। 40 বল থেকে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য এখন 49 রানের দরকার ছিল, কিন্তু এই সময় থেকেই ভারতীয় বোলাররা আবারও দারুণ ছন্দে বোলিং করতে শুরু করলেন এবং দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের বাধ্য করলেন একটার পর একটা ডট বল খেলতে। বন্ধুরা, আফ্রিকান ব্যাটসম্যানরা চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই রান সংগ্রহ করতে পারছিলেন না। চাপের মধ্যে পড়ে গিয়ে আফ্রিকান ব্যাটারদের হৃদস্পন্দন হঠাৎ করেই বেড়ে গিয়েছিল। বন্ধুরা, শেষমেশ এমন একটা ইকুয়েশন দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে এই ম্যাচ জিততে হলে শেষ ওভার থেকে, অর্থাৎ 6 বল থেকে 21 রান সংগ্রহ করতে হবে। অধিনায়ক সৌরভ গাঙ্গুলি শেষ ওভার বোলিং করার জন্য দায়িত্ব তুলে দিলেন বীরেন্দ্র সেহবাগের হাতে। অন্যদিকে আফ্রিকার হয়ে তখনও অবধি ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন জ্যাক ক্যালিস, যিনি যে কোনো মুহূর্তে সিঙ্গেল হ্যান্ডেডলি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন। কিন্তু সেই দিনটি জ্যাক ক্যালিসের ছিল না। বীরেন্দ্র সেহবাগের প্রথম বলটিতেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেললেন জ্যাক ক্যালিস। বন্ধুরা, ক্যালিস আউট হতেই ভারতীয় ক্রিকেট দলের জয় এক প্রকার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ইনিংসের শেষ ওভারে বোলিং করতে এসে বীরেন্দ্র সেহবাগ চাপের মাথায় অসাধারণ বোলিং করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের লোলাট লিখন লিখে দিলেন এবং আরও একবার সবাইকে বিস্তৃত করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল অত্যন্ত সুবিধাজনক জায়গা থেকে ম্যাচ হেরে বসল। বন্ধুরা, ব্যাটে বলে সেদিন দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন বীরেন্দ্র সেহবাগ, কিন্তু সেহবাগের মতোই যুবরাজ সিংয়ের বিধ্বংসী দুর্দান্ত এই ইনিংসটি এবং ফিল্ডিং করতে নেমে বাজ পাখির মতো নেওয়া যুবরাজ সিংয়ের অসাধারণ এই ক্যাচগুলি প্রেমদাসা স্টেডিয়ামে সেদিন ভাগ্যের চাকাকে ভীষণভাবে ঘুরিয়ে দিয়েছিল। বন্ধুরা, সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট দলের এই সাফল্য সেই যুগে ভারতীয় ক্রিকেট দলের জন্য এমন এক ফাউন্ডেশন তৈরি করে দিয়েছিল, যার উপরে ভিত্তি করেই আজকের ভারতীয় ক্রিকেট দল সামনের দিকে এগিয়ে চলেছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পরিবেশনা? কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ, বন্দে মাতরম।